আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর। স্মার্ট ট্রেডিং কোর্সের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এই কোর্সের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জ্ঞান বৃদ্ধি এবং তাদের পুঁজিবাজার সম্পর্কিত তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই ফ্রি কোর্সটি চালু করেছি। এই কোর্সে মূলত আজকে আমরা পুঁজিবাজার সম্পর্কে একজন নতুন বিনিয়োগকারীকে অথবা যিনি পুঁজিবাজার সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা নিতে চান তাদের জন্য বিস্তারিত আলোচনা করব। পুঁজিবাজার কী? পুঁজিবাজার হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সংস্থা তাদের মূলধন সংগ্রহ করার জন্য মূলধন সংগ্রহ করে থাকে পুঁজিবাজার থেকে। আর একজন সাধারণ মানুষ অথবা প্রতিষ্ঠান চাইলে সেই পুঁজিবাজারে বিনিয়োগ করে ডিভিডেন্ডের মাধ্যমে মুনাফা অর্জন এবং তার মূলধন বৃদ্ধি করতে পারে। একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইলে বলতে পারি, আপনার কাছে যদি 1,00,000 টাকা থাকে, আপনি চাইলে সেটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবেন। আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, যেখানে আপনি মাসে কম বেশি 1,000 টাকার মতো মুনাফা পাবেন। 3 মাস ভিত্তিক করলে আপনি ২৭০০ থেকে ২৮০০ টাকা পাবেন। আপনি বিভিন্ন ধরনের বন্ড কিনতে পারেন সরকারি, বিভিন্ন ব্যাংকে এফডিআর করতে পারেন। নানাভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন। পুঁজিবাজারও একই রকমভাবে আপনি বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন কোম্পানির স্টক কিনে। আর এই বিনিয়োগের মধ্যে এই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং পুঁজিবাজারের মধ্যে বিনিয়োগের একমাত্র পার্থক্য হচ্ছে, আপনি কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি কোনো ধরনের বিনিয়োগ করেন, আপনার মুনাফা ফিক্স থাকবে এবং মুনাফা কম বেশি যাই হোক, আপনি আপনার মূলধনটা সমপরিমাণ মূলধন ফেরত পাবেন। কিন্তু পুঁজিবাজারে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি সমপরিমাণ মূলধন ফেরত নাও পেতে পারেন। আপনি বছরের শেষে মুনাফা পাবেন ডিভিডেন্ড আকারে, তার পাশাপাশি চাইলে আপনার মূলধনটা বৃদ্ধিও পাবে, আবার কমেও যেতে পারে। আপনি 1,00,000 টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে সেটা 1 বছর পর 1,30,000ও হয়ে যেতে পারে, আবার সেটা কমে 70,000, 50,000, 40,000ও হয়ে যেতে পারে। পুঁজিবাজারের বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের মধ্যে এটাই একমাত্র পার্থক্য। পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য কি কি প্রয়োজন? আপনি যদি পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান, তাহলে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে। বিও অ্যাকাউন্ট ওপেন করতে হবে ডিএসসি এবং সিএসসিতে রেজিস্টার্ড যে ব্রোকার হাউসগুলি আছে। ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিএসসি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এই যে কোনো দুটির একটিতে আপনি চাইলে বিও অ্যাকাউন্ট খুলে সেখান থেকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন। 3 নম্বরে আপনার মূলধন প্রয়োজন। মূলধন বলতে আমরা যেটাকে বুঝাই সেটা হচ্ছে টাকা। আপনি চাইলে 20,000, 30,000, 10,000, 5,000, 500, 1,000 থেকে শুরু করে যে কোনো মূল্যের সমপরিমাণ টাকা আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের স্টক কিনতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে বিনিয়োগ সম্পর্কিত জ্ঞান। বিনিয়োগ সম্পর্কিত জ্ঞান ছাড়া কোনোভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। কারণ পুঁজিবাজার একটা উচ্চ ঝুঁকির একটা জায়গা। যদি আপনি সেটা সুন্দরভাবে বুঝে শুনে বিনিয়োগ না করেন, তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগ করার পদ্ধতি কী? পুঁজিবাজারে বিনিয়োগ করার পদ্ধতি দুটি। একটা হচ্ছে প্রাইমারি মার্কেটে বিনিয়োগ, আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ। প্রাইমারি মার্কেটে বিনিয়োগ কাকে বলে? যখন কোনো একটা কোম্পানির মূলধনের প্রয়োজন হয়, হতে পারে সে মেশিনারি কিনবে, ফ্যাক্টরি বড় করবে, যে কোনো কাজে তার টাকার প্রয়োজন হয়। নর্মালি বাংলাদেশে বেশিরভাগ কোম্পানির টাকার প্রয়োজন হলে তারা ব্যাংকের কাছে যায়, লোন নেয়। কারণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সাইজটা একটু বড় পুঁজিবাজারের চাইতে। সেটা হচ্ছে প্রায় 17 লাখ কোটি টাকার মার্কেট। আর পুঁজিবাজার হচ্ছে 7 লাখ কোটি টাকার মার্কেট, যেটা ব্যাংকের তুলনায় অনেক ছোট। সেই জন্য বেশিরভাগ কোম্পানি ব্যাংকের কাছে গিয়ে লোন নিয়ে তাদের মূলধনের প্রয়োজনীয়তা মেটায় এবং মেশিনারি এবং ফ্যাক্টরি বড় করে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে, ভালো ভালো উন্নত দেশে, কোনো কোম্পানির যদি টাকার প্রয়োজন হয়, তারা পুঁজিবাজার থেকে সংগ্রহ করে এবং পুঁজিবাজার থেকে সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে ব্যবসা করে এবং ব্যবসা থেকে যে মুনাফা পাওয়া যায় সেটা ডিভিডেন্ড আকারে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করছে তাদেরকে দিয়ে থাকে। তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, প্রাইমারি মার্কেটটা কীভাবে কাজ করে। প্রাইমারি মার্কেটটা হচ্ছে আইপিও রিলিজের মাধ্যমে ওরা সরাসরি বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। প্রাইমারি মার্কেটটা হচ্ছে আইপিও রিলিজের মাধ্যমে। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ধরা যায়, আমি একটা এক্সাম্পল দিই, আইফিডিসি ফাইন্যান্স, এই কোম্পানির 400 কোটি টাকার প্রয়োজন। এই 400 কোটি টাকা প্রয়োজন হওয়ার পরে এই কোম্পানিটি মার্কেটে আইপিও লঞ্চ করে। তারা চিন্তা করে যে তারা 40,91,28,430টা শেয়ার মার্কেটে বিক্রি করবে। তার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা ফেস ভ্যালু এবং
409 কোটি টাকা তারা বিক্রি করে। এখন আপনি যদি আইপিওতে আবেদন করেন, আইপিওতে যে কেউ বিও অ্যাকাউন্ট থাকা যে কোনো ব্যক্তি, তার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সে চাইলে আইপিওর জন্য আবেদন করতে পারে, কিন্তু সবাই আইপিওতে আবেদন করলেই যে শেয়ারের মালিক হবে তা সম্ভব হয় না। এটা লটারির মাধ্যমে নির্ধারিত হয়। লটারির মাধ্যমে নির্ধারিত হইলে আপনি আইপিডিসি ফাইন্যান্সের নির্দিষ্ট সংখ্যক স্টকের মালিক হবেন। ধরা যাক আপনি 100 টাকা বিনিয়োগ করলেন, 10 টাকা ফেস ভ্যালু দিয়ে আপনি 10টা স্টক পেলেন। এটা হচ্ছে প্রাইমারি মার্কেট থেকে স্টক কেনার পদ্ধতি। আপনি প্রাইমারি মার্কেট থেকে যদি স্টক লটারিতে আপনার নাম না আসে, আপনি স্টক পাবেন না, তবে আপনি যেই টাকা দিয়ে আবেদন করবেন সেই টাকা আপনি ফেরত পাবেন। তো আমরা দেখতে পাই আইপিডিসি ফাইন্যান্সের যেই শেয়ারগুলি মার্কেটে আছে বর্তমানে, তার ডিরেক্টরদের হাতে আছে 40% শেয়ার, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন আছে তাদের হাতে আছে 20.2%, ফরেন ইনভেস্টমেন্ট আছে 7.1, পাবলিক ইনভেস্টমেন্ট আছে 7.8, 17.8, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট আছে 21.9। এই যে পাবলিক ইনভেস্টমেন্ট যেটা, এটাই হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা বিভিন্নভাবে এই কোম্পানি আইপিওর মাধ্যমে এই শেয়ারগুলি পারচেস করছে। সেকেন্ডারি মার্কেট কাকে বলে? সেকেন্ডারি মার্কেট হচ্ছে আসলে মূলত প্রাইমারি মার্কেটের পরবর্তী ধাপ। কোনো একটা কোম্পানি মার্কেটে আইপিও লঞ্চ করার পরে 15 থেকে 20 দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। এই লিস্টেড হওয়ার সাথে সাথে আপনি চাইলে আপনি যেই 100 টাকা দিয়ে 10টা শেয়ার নিলেন আইপিডিসি ফাইন্যান্সের, সেটা চাইলে আপনি বিক্রি করে দিতে পারেন। সেকেন্ডারি মার্কেটের সাথে কোম্পানির কোনো সম্পর্ক থাকে না। সেকেন্ডারি মার্কেটে একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারীর কাছে বিক্রি করে, এইটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটের অ্যাক্টিভিটি। তো আপনি 100 টাকা দিয়ে 10টা স্টক পেলেন, আপনি চাইলে এটা বিক্রি করে দিতে পারেন। এই স্টকের দাম 10 টাকা থাকবে, 10 টাকার বেশি হবে, 11 হবে, 12 হবে, আবার কমে যাবে, যে কোনো দাম থাকতে পারে। সেকেন্ডারি মার্কেটে আপনি অন্য আরেকজন বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অন্য আরেকজন যে কোনো একজন বিনিয়োগকারী আপনি বিক্রি করতে চাইলে সেটা সেভাবে বিক্রি করে দিতে পারবেন। তো এই যে বিক্রি করার ফলে আপনি 10 টাকায় একটা শেয়ার কিনলেন, 18 টাকায় বিক্রি করলেন, আপনার প্রায় 8 টাকা লাভ হইল। এটা অনেক সময় একদিনের মধ্যে হয়ে যেতে পারে, 2 দিনের মধ্যে হয়ে যেতে পারে, 5 দিনের মধ্যে হয়ে যেতে পারে। তাহলে চিন্তা করা যায়, আপনি যদি 1 লাখ টাকার শেয়ার কিনতেন, 5 দিনের মধ্যে যদি সেটা 8 টাকা করে বেড়ে যাইতো, 1 লাখ টাকার শেয়ারের দাম হয়ে যেত 1,18,000 টাকা। তার মানে আপনি 5 দিনে 18,000 টাকা ইনকাম করে ফেলতে পারতেন পুঁজিবাজার থেকে। আবার একই সাথে এটার সাথে ঝুঁকিটাও রয়েছে। আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, এই টাকা কমে হয়ে গেল 80,000 টাকা, 70,000 টাকা। তবে আজকের দিনে, আজকে 22 আগস্ট 2025, এই দিনে আমরা দেখতে পাচ্ছি আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম হচ্ছে 18.10 টাকা এবং তাদের টোটাল মার্কেট ক্যাপিটাল হচ্ছে 752 কোটি টাকা। তারা কিন্তু প্রাইমারি মার্কেট থেকে 409 কোটি টাকা উত্তোলন করে, কিন্তু বিনিয়োগকারীরা কেনাবেচা করার কারণে এই শেয়ারটার দাম বৃদ্ধি পায়। 18 টাকা হয় এবং তাদের মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পায় 752 কোটি টাকা। প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য। প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেটের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, প্রাইমারি মার্কেটে কোম্পানি সরাসরি বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলন করে অথবা মূলধন সংগ্রহ করে, আর সেকেন্ডারি মার্কেটে একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারীর কাছে স্টকগুলি কেনাবেচা করে। প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করলে লটারির মাধ্যমে আপনি স্টক পাবেন অথবা পাবেন না। স্টক পেলে আপনি সেটা পরবর্তীতে বেশি দামে অথবা কম দামে বিক্রি করতে পারবেন। আর প্রাইমারি মার্কেটে যদি আপনি স্টক না পান লটারিতে, তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন। কিন্তু সেকেন্ডারি মার্কেটে যদি আপনি অন্য কোনো বিনিয়োগকারীর কাছ থেকে আপনি স্টক কিনে নেন, সেই ক্ষেত্রে আপনার সাথে 3টা ঘটনা ঘটবে। প্রথম হচ্ছে, আপনি যেই টাকায় শেয়ারটা কিনবেন তার চাইতে কম দামে বিক্রি করতে হবে, অথবা বেশি দামে বিক্রি করতে পারবেন, অথবা একই দামে আপনি বিক্রি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার লাভবান হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। পুঁজিবাজারে কিভাবে বিনিয়োগ করতে হয়? পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য 2টা বিষয় আমাদেরকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে একটা কোম্পানির ইনস অ্যান্ড আউট সব ধরনের বিষয়ে জেনে নেওয়া,
ওই কোম্পানির অ্যাসেট কেমন, ওই কোম্পানির লোন কেমন আছে, ওই কোম্পানির এমপ্লয়িরা কেমন কাজ করে, ওদের ভবিষ্যৎ কেমন, তাদের বর্তমান ফ্যাক্টরি কেমন, তাদের এজিএম হয় কি না, সময় মতো ডিভিডেন্ড ঘোষণা দেয় কি না, কোম্পানির ফিউচার প্ল্যান আছে কি না, কোম্পানির গ্রোথ আছে কি না, এই ধরনের তথ্য 2-3 মাস সময় দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। কারণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মূলত অনেক দিনের জন্য মানুষ করে থাকে, 3 থেকে 10 বছরের জন্য, দীর্ঘদিনের জন্য করে থাকে। এতে করে হয় আপনি বছর বছর ডিভিডেন্ড পাবেন এবং আপনি যেই ইনভেস্টমেন্টটা করবেন, ধরা যাক আপনি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলেন, একটা সার্টেন টাইম পরে এই 1 লক্ষ টাকা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 2 লাখ, 3 লাখ, 4 লাখ হবে, আবার কমেও যেতে পারে। 1 লাখ টাকা কমে 70,000, 60,000, 10,000 হয়ে যেতে পারে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দীর্ঘদিন করে বিনিয়োগ করলে বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অত্যধিক। টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এটাও ডাটা অ্যানালাইসিস করে আপনাকে বিনিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে চার্ট নির্ভর বিনিয়োগ হয়ে থাকে, চার্টের উপর নির্ভর করে, ক্যান্ডেলের উপর নির্ভর করে, আরএসআই এর উপর নির্ভর করে, মুভিং অ্যাভারেজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই ধরনের টেকনিক্যাল বিষয় নিয়ে অ্যানালাইসিস করে বিনিয়োগ করতে হয়। এই 2 ধরনের অ্যানালাইসিস ছাড়া যদি আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করেন কোনো ভাইয়ের কথায়, বন্ধুর কথায়, অথবা কলিগের কথায়, বা নিউজ পেপারের নিউজ দেখে, তাহলে আপনি হয়তো মাঝে মধ্যে আপনি লাভবান হতে পারেন, কিন্তু দিন শেষে আপনাকে পুঁজিবাজার থেকে হতাশা নিয়ে আপনাকে ফিরতে হবে এবং আপনার কাছে মনে হবে পুঁজিবাজার একটা পুঁজির জায়গা, একটা জুয়ার জায়গা। অথচ পুঁজিবাজারে যদি আপনি সুন্দরভাবে বুঝে শুনে অ্যানালাইসিস করে বিনিয়োগ করেন, এটা আপনার জন্য একটা দ্বিতীয় ইনকাম সোর্স হিসাবে কাজ করবে। আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলিতে আলোচনা করব। আশা করি আপনি আমাদের পরবর্তী ক্লাসগুলিতে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনি যদি মনে করেন আমাদের কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, কোনো তথ্য শেয়ার করতে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য।